ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের অর্থব্যবস্থা। আপনারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন, পরিচিত। ভারতের অর্থব্যবস্থা এখন ভীষণ ভালো যাচ্ছে। ভারত এখন বিশ্বের ৪র্থতম অর্থনীতি। আগামী ২ বর্ষের মধ্যে ভারতের অর্থনীতি ৩য় স্থান দখল করবে, ভারত আর চীনের পরেই। আচ্ছা, এই যে অর্থনীতি, এর হিসেবটা কিভাবে হয়? আমি এখানে অর্থনীতির গল্প বলবো না, যদিও আমি অর্থনীতির ছাত্র ছিলাম। এখানে আমি সে বিষয় নিয়ে বলতে আসিনি। তবে মোটের ওপর খুব সহজভাবে আমি আপনাদের এই জায়গাটা একটু বিশ্লেষণ করে জানাতে চাই। একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে জিডিপি। যখনই আমরা বলি যে ভারত বিশ্বের ৪র্থতম অর্থনীতি, তখনই আমরা জিডিপি টার্মে কথাটা বলি। জিডিপি কি? গ্রস ডোমেস্টিক কনজাম্পশন। এর নির্দিষ্ট একটা হিসেব আছে কিভাবে আমরা জিডিপি মেজার করি। আমি সে বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয় আর একটা লক্ষণীয় জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে জিডিপি মাপি, সেটা কিন্তু ডলার দিয়ে মাপি। এই দুটোর কিন্তু একটা বড় ফ্ল আছে। আমি এখানে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা কিন্তু ওই ত্রুটিটার উপর দাঁড়িয়ে আছে। আমি আপনাদের ওই ত্রুটিটার কথা জানাতে চাই। দেখুন, এই যে আমরা বলি ভারত ৪র্থতম অর্থনীতি, ভবিষ্যতে আগামী ২ বছরের মধ্যে ভারত ৩য় অর্থনীতি হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। খুব সহজভাবে বললে, আমার হিসেবে ভারত এখনই ৩য় বৃহত্তম অর্থনীতি। কেন? এটা একটু বোঝার চেষ্টা করুন। ভবিষ্যতে আপনাদের যদি ভালো লাগে আলোচনাগুলো, তখন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত অর্থনৈতিক সূত্রগুলো দিয়ে সম্পূর্ণভাবে বোঝাতে। এখন আমি সেটা করব না। আমি মোটের উপরে আপনাদের একটা উপর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে? দেখুন, আমরা এই যে গ্রস ডোমেস্টিক কনজাম্পশন মাপি বা অর্থনীতির যে কোনো কিছু এই যে আমরা পরিমাপ করি, তার পুরোটাই কিন্তু লেনদেনের উপর দাঁড়িয়ে আছে। মানে আমি একটা কিছু উৎপাদন করলাম, সেটাকে বিক্রি করলাম, সে বিক্রি করে আমার কিছু আয় হলো।
সেই আয়টা দিয়ে আমি আবার কিছু কিনলাম, মানে যদি বিনিময় ঘটে, টাকার বিনিময়, তবেই কিন্তু সেটা অর্থনীতির পরিভাষায় জিডিপির মধ্যে পরিমাপে আসে। এখানেই আমার প্রশ্ন, যদিও আরও অনেক ত্রুটি আছে, যেমন জিডিপি যখন আমরা মেজার করি সেখানে রেভিনিউয়ের সঙ্গে আমরা ক্যাপিটালটাও মিশিয়ে ফেলি, যেটা করা যায় না। যারা বাণিজ্যের ছাত্র তারা জানে সেটা করা যায় না, সেটা আলাদা জিনিস, আমি সেখানে ঢুকতেই চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম। তার জন্য একটা উদাহরণ দিই। ধরা যাক আমাদের গ্রামের একজন সম্পন্ন চাষি, তার মোটামুটি ধরুন 10 বিঘা 15 বিঘা জমি আছে। সে তার জমিতে চাষ করে যা চাষ হয় তাতে অবশ্যই কিছুটা সে বিক্রি করে, কিন্তু যেটুকু এক্সট্রা অতিরিক্ত সেটুকুই সে বিক্রি করে, কিন্তু সারা বছর তার যে চাল লাগে সেটা সে রেখে দেয়। সারা বছর তার যতখানি তেল লাগে, তার জন্য যতখানি সর্ষে দরকার সেটা সে রেখে দেয়। সেই সর্ষে দিয়ে সারা বছর ঘানিতে নিয়ে গিয়ে তেল তৈরি করে সেই তেলই সেই ব্যবহার করে। একই রকমভাবে ধরা যাক সে সেই সেম জিনিসটা করে ডালের জন্য, মসুরির ডালের জন্য, বা ধরা যাক পেঁয়াজের জন্য, বা সেই একই রকমভাবে অন্য সমস্ত জিনিসের জন্য। ধরা যাক তার হয়তো একটা পুকুরও আছে, সেই পুকুরে সে মাছ চাষ করে। ওকে, যখনই প্রয়োজন হয় সেখান থেকে মাছ ধরে সে মাছ খায়। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সেই সম্পন্ন চাষিটা সারা বছরে চাষাবাদের জন্য এবং কৃষিকার্যের জন্য এবং সারা বছরের রান্নার জন্য যে সবজি বা মাছ বা ফলমূল সেসবের জন্য তাকে কোনো খরচ করতে হয় না। পুরো খরচটাই তার আসে তার জমি থেকে। হয়তো তার দুটো গরু আছে, দুধ দই এসবগুলো সে তার গরুর দুধ থেকে করে ফেলে। মোদ্দা কথা, সে কিন্তু একজন সম্পূর্ণ চাষি, তার একটা বড় ফ্যামিলি আছে। সারা বছরে তার যা খরচ হয় তার জন্য সে কিন্তু সাধারণ অন্য একটা লোকের তুলনায় তার কিন্তু আয় ব্যয়টা অনেকখানি অন্যরকম, কারণ অনেকখানি সে নিজের জমি থেকে যা পাচ্ছে সেটাই সে রান্না করছে। এই জায়গা থেকে যদি বলি, গ্রস ডোমেস্টিক কনজাম্পশন বা জিডিপি এই সম্পূর্ণ চাষিটার ক্ষেত্রে কিন্তু খুব একটা কাজে লাগবে না। তার কারণ হচ্ছে এই চাষিটির সারা বছর যা খরচ তার 80% সে বিনিময় করছে না, তার অর্থ লাগছে না, তার কারণ সেগুলো সে তার জমি থেকেই পাচ্ছে। এবার ভাবুন, আমাদের ভারতবর্ষ যতই উন্নতি করুক তবুও আমাদের দেশ কিন্তু কৃষিপ্রধান দেশ। এখনো
60% মানুষ বা হয়তো তার বেশি কৃষির উপর নির্ভরশীল, এবং মোটামুটি শতকরা 80% মানুষ কিন্তু আমি যেরকম উদাহরণ দিলাম ঠিক সেই রকম। তারা নিজেরাই নিজেদের জমিতে চাষ করে, সেই চাষ করা জিনিসই নিজের খাবারের জন্য ব্যবহার করে, অতিরিক্তটুকুই বিক্রি করে। এই সম্পূর্ণ 60% মানুষের হিসেবটা কিন্তু জিডিপির বাইরে। যদিও এই 60% মানুষ তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, অধিকাংশ ক্ষেত্রে তাদের সেই অর্থে অভাব নেই। তাদের যেটুকুন আয় হচ্ছে, খরচ খরচা সব কিছু করেও, মানে খাবারের জন্য সব ব্যবস্থা করে যে অতিরিক্ত আয় হচ্ছে সেখান থেকেই একটা সাধারণ খুব সামান্য অংশ কিন্তু ব্যবহার হচ্ছে অন্যান্য খাতে। শুধু সেই ক্ষেত্রটুকুতেই সে হয়তো টাকা পয়সার লেনদেন করছে। আশা করি আমি বোঝাতে পারলাম কেন আমাদের দেশ, যা সরকারিভাবে বলা হচ্ছে যে জিডিপি, তার তুলনায় আমাদের দেশের জিডিপি কিন্তু সেই হিসেবে আয় কিন্তু বেশি। সেই হিসেবে আমরা হয়তো দ্বিতীয় নই, চতুর্থ নই, তৃতীয় অর্থনীতি। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম কেন এই কথাটা বললাম। আপনারা যদি চান ভবিষ্যতে নিশ্চয়ই আমি অর্থনীতির সমস্ত টার্ম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন আমি এইভাবে বলছি। অতএব যারা নিজেদের দেশকে গরিব ভাবেন, যারা ভাবেন আপনারা অনেক পিছিয়ে পড়া একটা দেশ, মোটেই না। আপনারা কিন্তু অনেক এগিয়ে, অর্থনৈতিকভাবেও অনেক উন্নত, এবং সম্ভবত চতুর্থ নয়, তৃতীয় অর্থনৈতিক শক্তি এই মহাবিশ্বে। নমস্কার, ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।